করোনা প্রতিরোধে জেলা উপজেলা কমিটির অস্তিত্ব কেবলই কাগজে কলমে। 10 দিনও সচল হয়নি টাঙ্গাইল হাসপাতালের আইসিইউ। উপসর্গের মৃত্যু হিসেববিহীন। আবার মৃত্যু 200 ছড়ালো। একদিনে শনাক্ত পার 11,000। প্রতি মাসে 1 কোটি টিকা দেওয়ার পরিকল্পনা। প্রথমবারের মতো রেলপথে অক্সিজেন আমদানি। কঠোরতম লকডাউনের তৃতীয় দিনে সড়কে গাড়ির চাপ। জিজ্ঞাসাবাদ জরিমানা উপেক্ষা করেই বাইরে বের হচ্ছেন মানুষ। শিমুলিয়া ঘাটে আজও ঢাকামুখীদের ভিড়। করোনার মধ্যেই ডেঙ্গুর প্রকোপ। শুধু জুলাইয়ে আক্রান্ত 1300 মানুষ। ঢাকার 2 সিটিতেই বাড়ছে মশার উপদ্রব। এডিসের লার্ভা পেলেই ব্যবস্থার হুঁশিয়ারি। ভরা মৌসুমেও দেখানি ইলিশের। আকাল মোকামে চলছে চড়া দাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই শূন্য হাতে সাগর থেকে ফিরছেন জেলেরা। ভয়াবহ দুর্যোগে নাকাল চীন। 100 বছরের সবচেয়ে প্রবল বন্যার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আঘাত হানতে পারে আজই। এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজও বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে 5 উইকেটে টাইগারদের জয়। ম্যাচ ও সিরিজ সেরা সৌম্য সরকার। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সালিজুর চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা প্রতিরোধে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটির অস্তিত্ব এখন কেবল কাগজে কলমে। দেশে করোনায় দ্বিতীয় ঢেউয়ের অন্যতম কেন্দ্র রাজশাহীর জেলা প্রশাসক বলছেন, প্রান্তিক পর্যায়ে রোগী শনাক্ত ও দ্রুত আইসোলেশন সেন্টারে নেয়াই সহায়তার জন্যই গঠন করা হয় কমিটিগুলো। সরকারি কর্মকর্তাদের প্রধান করে সেখানে সদস্য রাখা হয় জনপ্রতিনিধিদের। তবে এখনও সেখানে জনপ্রতিনিধিরা উপেক্ষিত। প্রান্তিক কমিটিগুলো কার্যকর হলে সংক্রমণ অনেকটাই ঠেকানো সম্ভব বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত। করোনা সংক্রমণ রোধে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি করেছিল সরকার। করোনা ব্যবস্থাপনা নামের ওই কমিটি এখনো আছে কাগজে কলমে। কমিটির কাজ ছিল গ্রামে রোগী খোঁজা, প্রাথমিক পর্যায়ে হাসপাতালে নেওয়া। প্রশাসনের শীর্ষ কর্তাদের প্রধান করে গঠন করা কমিটিতে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কিন্তু এই জনপ্রতিনিধিরা শুরু থেকেই উপেক্ষিত। অনেককে সভাতেও ডাকা হয়নি। সরকারি কিছু কর্মকর্তা আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আছে, আমরা উপদেষ্টা। সেই ক্ষেত্রে উপদেষ্টাদের উপদেশ নিলেও হয়, না নিলেও হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। আদৌ সেই কমিটির যে অ্যাক্টিভিটিস সেটি মনে হয় বর্তমান প্রেক্ষাপটে এটি কোনো কার্যকারিতা নেই। জেলা পর্যায়ে আমরা করেছি, কিন্তু ডিস্ট্রিক্ট পর্যায়ে আমাদেরকে করা হয় না। এখানে করোনা নিয়ে আমাদেরকে ডাকা হয়নি। গত বছরের মার্চ থেকে এই কমিটি কার্যকর আছে বলে দাবি করেছেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন। আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এদের সমন্বয় এবং অন্যান্য অফিসারদের সমন্বয়ে প্রতিটা উপজেলাতে একটা কমিটি রয়েছে। গত 3 মাসে আমরা বা 4 মাসে এই করোনার সেকেন্ড ওয়েভ শুরু হওয়ার পরে অন অ্যান অ্যাভারেজ মাসে 2টো করে মিটিং আমরা করেছি। আর আমাদের সাথে ধরেন সিভিল সার্জন মহোদয় আছেন। তবে জনস্বাস্থ্য নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, এমন কমিটির কথা তারা শুনেছেন, কিন্তু কার্যকর আছে এমনটা জানেন না। স্থানীয় সরকারের যারা প্রতিনিধি তাদের সাথে একাধিকবার আমার কথা বলার সুযোগ হয়েছে, তারাও জানে না আসলে এই ধরনের কোনো কমিটি আছে কিনা। আমরা এই ধরনের কোনো বাস্তবতা দেখি নাই। কমিটি থাকলে সেগুলো কাগজে কমিটি, আমরাও এগুলো বারবার করে বলে এসেছিলাম। করোনা সংক্রমণ রোধে সামাজিক পর্যায়ে জনসচেতনতা বাড়ানো ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণ বাড়ানোর পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। করোনায় দেশে আরও 228 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন 19,274 জন। সর্বোচ্চ মৃত্যু ঢাকায় 69, এরপর খুলনা 50 এবং চট্টগ্রামে 40 জন। এছাড়া রাজশাহীতে 21, রংপুরে 16, বরিশালে 6, সিলেটে 11 এবং ময়মনসিংহে 15 জনের মৃত্যু হয়েছে। একদিনে 37,587 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন 11,291 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাতে রোগী শনাক্তের হার 30.04%। এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন 11,64,635 জন। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 10,584 জন। ঈদের বন্ধে করোনার পরীক্ষা কম হয়েছে, কিন্তু সংক্রমণের হার কমেনি। এই মতামত স্বাস্থ্য অধিদপ্তরের।
তাদের হিসেবে রোগ শনাক্তের শীর্ষ জেলা ঢাকা, যেখানে রোগীর সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। এই পরিস্থিতি হঠাৎ করেই স্বাস্থ্যমন্ত্রী জানালেন প্রতি মাসে 1 কোটি টিকা দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন তারা। এর মধ্যে 7 আগস্ট থেকে 6 দিনে 60 লাখ মানুষকে টিকাদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি গ্রাম ও ওয়ার্ডে টিকাদানের ক্যাম্পেইন চালানো হবে। বিস্তারিত তৌহিদ শান্তর রিপোর্টে। গত 11 জুলাই থেকে 25 জুলাই এই 16 দিনের 11 দিনেই করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা ছিল 200-রও বেশি। আর এই 11 দিনের 5 দিনে মৃত্যুর সংখ্যাটি 225-এরও বেশি ছিল, যেখানে 19 জুলাই সর্বোচ্চ 231 জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। স্বাস্থ্য অধিদপ্তর বলছে মৃত্যুর সঙ্গে সঙ্গে বাড়ছে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা। জানিয়েছে ঢাকার পরই এই শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার ক্রমানুসারে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বগুড়া, নারায়ণগঞ্জ, খুলনা এবং ফরিদপুর জেলা। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যদি আমরা চিত্রটির দিকে তাকাই, তাহলে আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে দেখেছি রোগীর সংখ্যা অত্যন্ত কম ছিল। এপ্রিল মাসে সেটি বাড়তে শুরু করে, জুন মাসে এটি অব্যাহতভাবেই বেড়ে যায় এবং জুলাই মাসে এসে সেই সংখ্যাটি কিন্তু যে কোনো সময় চাইতে এখন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানালেন প্রতি মাসে 1 কোটি লোককে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনায় কাজ করছেন তারা। রবিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কনভেনশন সেন্টারে নির্মাণাধীন ফিল্ড হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। আমাদের 8 কোটি ভ্যাকসিন রাখার মতো সক্ষমতা অলরেডি আছে। এক পর্যায়ে আমাদের প্ল্যান হলো প্রত্যেক মাসে প্রায় 1 কোটি লোককে ভ্যাকসিনেট করা। সেই দিকে আমরা প্ল্যান প্রোগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। অবশ্য কিভাবে এই বিপুল সংখ্যক টিকা তারা আনবেন, আদৌ এত টিকা দেয়া সম্ভব হবে কিনা, এই দুটি প্রশ্নে অতীত অভিজ্ঞতা থেকে স্বাস্থ্য বিভাগের উপর আস্থার বিষয়ে শঙ্কায় আছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। কঠোর লকডাউনে যান চলাচল নিয়ন্ত্রণ করা হলেও পথচারীদের চলাচলে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোর। ফলে অবাধেই রাজধানীতে প্রবেশ ও নানা অজুহাতে বাসার বাইরে বের হচ্ছেন হাজার হাজার মানুষ। বাসার বাইরে বেরিয়েও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না কেউই। এদিকে গণপরিবহন সংকটে অতিরিক্ত ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করছেন সুযোগ সন্ধানীরা। ধরা পড়ায় তাদেরও গুনতে হচ্ছে জরিমানাও। নাইমাল জিকোর প্রতিবেদন। ওনার মায়ের নাম তো বললো মনোয়ারা, তাহলে আপনি আপন ভাই হলেন কেমনে? আপন ভাই বানিয়ে এভাবেই যাত্রী পরিবহন করছে মোটরসাইকেল চালকরা। কঠোর লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীদের কাছে হাঁকছেন অতিরিক্ত ভাড়া। আর ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা পড়েই এভাবেই সেই যাত্রীদের বানান নিজের আত্মীয়। সকাল থেকে রাজধানী জুড়ে দেখা যায় এমনই সব দৃশ্য। এদিনও মানুষ নানা অজুহাতে বাড়ির বাইরে বের হন। আর এসব মানুষের মধ্যে দেখা মেলেনি স্বাস্থ্য বিষয়ে কোনো প্রকার সচেতনতা। বের হয়েছে যেন একটু বাহিরের আবহাওয়াটা একটু ভালো লাগে, তাই গম 1 বস্তা, চাউল 1 বস্তা, আটা 10 কেজি, তেল 10 লিটার এরকম একবারে আমরা নিয়ে যাই। প্রয়োজন মতন যে জিনিসগুলো পাওয়া যায় না, এই জিনিসগুলো টঙ্গী বাজার থেকে নিতে হয়। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে রাজপথে নামে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো। মানুষদের কাছে বাইরে বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়। এ সময় মাস্ক না পরা, অকারণে বের হওয়া, মোটরসাইকেলে যাত্রী পরিবহন সহ নানা কারণে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মাস্ক নিচে ছিল, মুখের নিচে ছিল, তার জন্য আমাকে আটকেছে আর কি। মানুষদেরকে ব্রিফিং করার চেষ্টা করছি যাতে তারা আরেকটু সচেতনভাবে চলাফেরা করে। যারা এরকম অপ্রয়োজনে বা স্বল্প প্রয়োজনে বা তুচ্ছ প্রয়োজনে বের হয়েছেন তাদেরকে আমরা বাসায় ফেরত পাঠাচ্ছি এবং অপরাধের মাত্রা বিবেচনা করে তাকে আমরা শাস্তির আওতায় আনছি। রাষ্ট্র প্রদত্ত যে আইন এবং সরকারের যে বিধিনিষেধ সেটা সবাইকে মেনে চলতে হবে। এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এত কিছুর পরেও মানুষের আনাগোনা কিছুতেই কমাতে পারছে না আইন প্রয়োগকারী সংস্থাগুলো। যান চলাচল নিয়ন্ত্রণ করলেও সেই চেকপোস্ট নির্বিঘ্নে পায়ে হেঁটেই পার হচ্ছেন মানুষ। কিছু কিছু জায়গায় চেকপোস্ট আছে, পুলিশে আছে, মানুষ কম তো মনে করেন কিছু বলে না। আটকাইলে ফিরে আবার চেকপোস্ট পার হইয়া ফিরে আবার আরেক অটোরিক্সা আসা যায়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি পথচারীদের বিষয়েও লক্ষ্য রাখছেন তারা। যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি সচেতন করা হচ্ছে পথচারীদের। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, লকডাউনের তৃতীয় দিনের সন্ধ্যায় বাস্তব চিত্র সরেজমিন দেখাতে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ফখরুল ইসলামের কাছে যাব। ফখরুল, সড়কে গাড়ির চাপ কেমন দেখছেন আর মানুষেরও উপস্থিতি রয়েছে কেমন জানাবেন ফখরুল?
ধন্যবাদ সজল। আসলে এখন আমি শাহবাগ মোড়ে রয়েছি। এখানে আমরা লক্ষ্য করছি যে আসলে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে সেগুলো চলাচল করছে, একই সঙ্গে বিশেষ সেবা বা যেসব অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলো চলাচল করছে। সকাল থেকে আসলে আমরা যে বিষয়টি শুনছিলাম যে সাধারণ মানুষের চাপ কিছুটা বেড়েছে গত দুদিনের তুলনায়। গত দুদিন যেরকম শুনশান নীরব একটি রাজধানী আমরা লক্ষ্য করেছিলাম, সেটি কিন্তু আজকে যেহেতু ব্যাংক খোলা গিয়েছে এবং মানুষের আজকে রবিবার, সে কারণে মানুষের কিছুটা চাপ কিন্তু বেড়েছে। তবে মোটামুটি বলা যায় যে এর আগে গত কয়েক মাসে যে লকডাউন নিয়ে যে সমালোচনা ছিল সেটি কিন্তু এবার নেই। 23 তারিখ থেকে যে লকডাউন শুরু হয়েছে আগামী 5 অগাস্ট পর্যন্ত, এই লকডাউন মোটামুটি বলা যায় যে একটি সফল লকডাউন আসলে পালিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আপনি দেখে থাকবেন যে চেকপোস্ট কিন্তু রয়েছে। এভাবে রাজধানীর যে প্রতিটি সড়কে চেকপোস্ট রয়েছে, চেকপোস্টের মাধ্যমে গাড়িগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং বিজিবির টহল রয়েছে, সেনাবাহিনীর টহল রয়েছে। সব কিছু মিলে মানুষের যাতায়াত যেন নিয়ন্ত্রণে থাকে এই করোনা সংক্রমণের মাঝে, তার কারণে আসলে নিয়ন্ত্রণ করার জন্য এই ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর যে টহলগুলো নিয়মিতভাবেই চলছে। আপনাকে যদি বলি যে করোনা সংক্রমণ এখন বাংলাদেশে সবচেয়ে ভয়াবহ একটি পরিস্থিতি বিরাজ করছে, যার কারণে জনসমাগম এড়ানোই আসলে জনসমাগম এবং মানুষের যে যাতায়াত, অবাধ যাতায়াত সেটি এড়ানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সেটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ করোনা সংক্রমণ এড়াতে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আগামী 5 আগস্ট পর্যন্ত যেই লকডাউন তার আজকে তৃতীয় দিন শেষ হচ্ছে এবং এটি হয়তো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা আশা করছেন যে এটি শেষ পর্যন্ত মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং লকডাউনটি অন্তত সফল হবে। আমরা একটু চট্টগ্রামের পরিস্থিতি জানবো। আমাদের আরেক সহকর্মী চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন, শেখ জায়েদ। জায়েদ, আপনি জানাবেন নিশ্চয়ই সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ ফখরুল ইসলাম। চট্টগ্রামে গত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে 40 জনের মৃত্যু হয়েছে আর চট্টগ্রাম শহরে মারা গেছেন 11 জন। তো এটি হচ্ছে করোনায় মৃতের অবস্থা। লকডাউন পরিস্থিতি যদি বলি, আমরা শহরের বড় বড় সড়কগুলোর মোড়ে মোড়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা মূলত দেখতে পাই। এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তেমন উপস্থিতি নেই। তবে সকাল 8টা পর্যন্ত ভোর থেকে যে সময়টা, এই সময়টায় কিন্তু বিপুল সংখ্যক মানুষের এক ধরনের যাতায়াত আমরা দেখতে পাই শহরে। আর রাতের এই সময়টিতেও কিন্তু মানুষজন বিভিন্নভাবে ছুটছেন। তারপরও যেহেতু কঠোর লকডাউন চলছে, অন্যান্য সময়ের তুলনায় কিন্তু চট্টগ্রাম অনেকটা বেশি শান্ত। আজকে রবিবার ছিল, আজকে মানুষের উপস্থিতি রাজধানীর মতো চট্টগ্রামে অনেক বেশি ছিল। বিশেষ করে রিকশায় করে বা সিএনজি চালিত অটোরিকশায় করে নানা অজুহাত দেখে মানুষজন কিন্তু বের হয়েছেন, নানা কাজের কারণ দেখে তারা বের হয়েছেন। আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর 9টি টিম, পুলিশের বেশ কয়েকটি টিম, বিজিবির সদস্যরা, তারা বিভিন্ন জনকে আটকে জিজ্ঞাসাবাদ করেছেন, কেন বের হয়েছেন, কী কারণে বের হয়েছেন। উপযুক্ত কারণ দেখাতে পারলে তাদেরকে যেতে দিয়েছেন, উপযুক্ত কারণ দেখাতে না পারলে তাদেরকে ফেরত পাঠিয়েছেন। আর কারো কারো বিরুদ্ধে বিশেষ করে ব্যক্তিগত গাড়ি সহ অন্যান্য যেসব যানবাহন তারা আটকেছেন, যেগুলো ঠিকভাবে জবাব দিতে পারেনি, সেগুলোকে কিন্তু তারা আইনি ব্যবস্থা নিয়েছেন। বিশেষ করে মোটর সাইকেলে 2 জন যাত্রী পরিবহন, সেটি আমরা দেখেছি, সেগুলোকে আটকেছেন। এক রিকশায় 1 জনের বেশি যাত্রী থাকলেও তারা অনেক ক্ষেত্রে আটকেছেন। কারো কারো মুখে মাস্ক ছিল না, তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাস্ক দেওয়া হয়েছে কোথাও কোথাও, আর কোথাও ফেরত পাঠানো হয়েছে মাস্ক সংগ্রহ করে তারপর যেন যাতায়াত করে। তো এই ধরনের কার্যক্রম ছিল। কিন্তু গলির ভেতরে, অলিগলিতে আমরা দেখেছি মানুষজন আজকেও বের হয়েছেন, অকারণে বের হয়েছেন, এমন প্রমাণও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কিন্তু মিলেছে। তো এই ছিল চট্টগ্রাম থেকে দ্বিতীয় দফা লকডাউনের তৃতীয় দিনের খবরাখবর। ফিরছি স্টুডিওতে, সজল দাস আপনার কাছে। শেখ জায়েদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফখরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম এবং রাজধানীর শাহবাগ থেকে, জানাচ্ছিলেন লকডাউনের তৃতীয় দিনের এই মুহূর্তের সরজমিন চিত্র। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আজও দেখা গেছে ঢাকামুখী মানুষের ভিড়। পণ্যবাহী ট্রাক, অটোরিকশা, ভ্যান আর মোটরসাইকেলে করে রাজধানীতে আসছেন কর্মজীবী মানুষ। অভিযোগ রয়েছে স্বাভাবিক ভাড়ার চেয়ে 3-4 গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদেরকে। এদিকে শিমুলিয়া ঘাটে দুপুরের পর থেকে ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়তে থাকে। যাত্রীরা বলছেন চাকুরি বাঁচাতে ঝুঁকি নিয়ে তারা ঢাকায় ফিরছেন। এ সময় সড়কে গণপরিবহন না থাকায় ভোগান্তি পোহাতে হয় তাদের এবং দিতে হয় বাড়তি ভাড়াও। তবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলছেন অনেকে।
করোনার মাঝে রাজধানীতে হঠাৎ করে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই অনেকেই আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। যদিও রাজধানীর বড় হাসপাতালগুলো কোভিড ডেডিকেটেড হওয়ায় ব্যাহত হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার সুযোগ। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সচিবালয়ে ঢাকার 2 মেয়রকে নিয়ে জরুরি সভা করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। হুঁশিয়ারি দিয়েছেন মশার লার্ভা পেলেই ব্যবস্থা, দিয়েছেন আক্রান্তদের সুচিকিৎসা ও মশক নিধনের কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশও। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। হঠাৎ করেই রাজধানী জুড়ে বেড়ে গেছে ডেঙ্গুর প্রকোপ। 14 দিনের লকডাউনে রাজধানী ছেড়ে গেছেন অসংখ্য মানুষ। দীর্ঘদিন তালাবদ্ধ এসব বাড়ি যেন উর্বর ক্ষেত্র হয়ে উঠেছে মশকের বংশ বিস্তারে। একটু বৃষ্টিতেই খোলা পাত্র আর বারান্দার টবে জমছে পানি। সচেতন নন নগরবাসী। গত 24 ঘন্টায় রাজধানীর হাসপাতালগুলোতে এসেছেন 100-এর উপরে ডেঙ্গু আক্রান্ত রোগী। অনেক হাসপাতালই কোভিড ডেডিকেটেড হওয়ায় রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে চিকিৎসা নিতে এসে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে গিয়ে দেখা গেল রোগী আসছে ধানমন্ডি, আজিমপুর, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকা থেকে। অনেক জায়গায় পানি জমে থাকে, এই পানি থেকে মশাগুলো তৈরি হয় আর কি। অনেক মশার মারার মতো মানে লোক যাওয়া আসা করে না ওই জায়গায়। ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক দিন দিন বাড়ছে এবং এই পরিস্থিতিটা আসলে গতবারও অনেক কম ছিল। এমন পরিস্থিতি বিবেচনায় ঢাকার 2 মেয়র ও গাজীপুরের মেয়রকে নিয়ে সচিবালয়ে বৈঠকে বসেন স্থানীয় সরকার মন্ত্রী। হটলাইনটা আপনারা ইউজ করুন, আপনারা বলুন যে আপনাদের এখানে লার্ভা দেখা যাচ্ছে। আমাদের মশক কর্মীদেরকে আপনাদের আঙিনায় ঢুকতে দিবেন, আপনাদের ছাদ বাগানে যেতে দিবেন এবং কোথাও কোনো পাত্র পড়ে থাকলে সেই পাত্রগুলো পরিষ্কার করার সুযোগ দিবেন। এই সময় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেন মন্ত্রী। সিটি কর্পোরেশন তাদের মশক নিধনের আগামীকাল কি পরিকল্পনা করছেন, কোন এলাকাতে তারা ফগিং করবেন এবং কোন এলাকাতে তারা মেস্টেডের অভিযান চালাবেন, কোথায় লার্ভিসাইড স্প্রে করবেন, কখন অ্যালসাইড স্প্রে করবেন এবং সেগুলোর জন্য একটা কর্মসূচি তৈরি করবেন এবং প্রতিদিন এই আপনার সেলকে এই কর্মসূচির কথাটা আপডেটেড করবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সকল সরকারি সংস্থাকে সম্মিলিতভাবে কাজ করার কথা জানান মন্ত্রী। আমি তো কালকে মারা যেতে পারি, এখন যে ডেঙ্গু রোগ তো ভেরি ডেঞ্জারাস। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দেশে প্রথমবারের মতো রেলপথে ভারত থেকে অক্সিজেন আমদানি করা হলো। বেসরকারি কোম্পানি লিন্ডে বাংলাদেশের 200 টন লিকুইড অক্সিজেন বিশেষ ট্রেন বেলা 11টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে পৌঁছায়। এখন থেকে সপ্তাহে 2 দিন অক্সিজেন ট্রেন আসবে বলে জানিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। রেলপথে অক্সিজেন আমদানি শুরু হওয়ায় একদিকে যেমন খরচ কমলো, অন্যদিকে দেশের অক্সিজেন সংকট দূর করাটাও সহজ হবে বলে মনে করেন লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা। বিস্তারিত রিপোর্টে। দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে লিন্ডে ইন্ডিয়া, ভারত সরকার ও বাংলাদেশ সরকারের সক্রিয় সহায়তায় ভারত থেকে রেলপথে মেডিকেল অক্সিজেন আমদানি শুরু হলো। 10টি ISO ট্যাঙ্কার নিয়ে অক্সিজেন এক্সপ্রেসটি ভারতের জামশেদপুর থেকে যাত্রা শুরু করে। শনিবার রাত 11টায় ট্রেনটি বেনাপোল স্থলবন্দরে পৌঁছায়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে রোববার বেলা 11টার দিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায় ভারতের এই বিশেষ ট্রেন। বাংলাদেশে ক্রমবর্ধমান অক্সিজেন সংকটের মধ্যে এই উদ্যোগ দেশের মানুষের জন্য একটি মাইলফলক হবে বলে মনে করেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ। সারা দেশে অবস্থিত কোভিড-19 চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোর চাহিদা অনুযায়ী এটি বিতরণ করা হবে বলেও জানান তারা। এই সার্জে যে এক্সট্রা যে ডিমান্ডটা হবে সেই ডিমান্ডটা সহ এই টোটালটা আমরা এই ট্রেনের মাধ্যমে খুব সুচারুভাবে সম্পূর্ণ করতে পারবো। আমদানিটা এতদিন আমরা বাই রোডেও করতাম, এখন থেকে আজকে থেকে এটা একটা নতুন মাইলফলক হিসাবে উন্মোচিত হলো যে আমাদের রেল পথে আমরা এটা শুরু করতে পারলাম। বঙ্গবন্ধু পশ্চিম রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক। তিনি জানান, দেশের অক্সিজেন সংকট দূর করতে বেসরকারিভাবে নেওয়া এই উদ্যোগে তারা সহায়তা দিচ্ছেন। এখন থেকে সপ্তাহে 2 দিন অক্সিজেন এক্সপ্রেস আসবে বলেও জানান জেলা প্রশাসক। চিকিৎসার জন্য আপনারা সবাই জানেন যে আমাদের লিকুইড অক্সিজেনটা হলো একমাত্র আমাদের বলবো যে মূল চিকিৎসা যদি হয় সেই কাজটি আমাদের ত্বরান্বিত হবে, আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং এই প্রক্রিয়াটি অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। লিন্ডের কর্মকর্তারা জানান, অক্সিজেন আমদানির এই প্রক্রিয়া অব্যাহত থাকলে করোনা মোকাবেলায় দেশে অক্সিজেনের ঘাটতি হওয়ার সুযোগ থাকবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 10 দিনেও সচল হয়নি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ICU ইউনিট।
গেল 15 জুলাই একটি হাই ফ্লো নেজাল ক্যানুলাতে আগুন লেগে এই হাসপাতালের 10 শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিটটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই বন্ধ রয়েছে ইউনিট। এই অবস্থায় করোনায় আক্রান্ত গুরুতর রোগীদের স্থানান্তর করা হচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। এতে বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনেরা। টাঙ্গাইল থেকে আতিকুর রহমানের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল 15 জুলাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে অক্সিজেন সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। এ সময় বেডে থাকা 10 রোগীকে নিরাপদে বের করে আনা হয়। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পুড়ে যায় 2 থেকে 3টি বেড সহ আইসিইউর বিভিন্ন যন্ত্রাংশ। এই ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সচল হয়নি আইসিইউ ইউনিটটি। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। অবশ্য করোনায় আক্রান্ত গুরুতর রোগীদের স্থানান্তর করা হচ্ছে অন্য জেলায়। আইসিইউ নাই, সেক্ষেত্রে অনেকে ভোগান্তির ভিতরে পড়ছে লোকজন। শুধু আমি একা নয়, এই সাফারিং হচ্ছে পুরো হসপিটালের লোকই। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই এটা আমাদের চালু করা প্রয়োজন, আমরা জোরালো দাবি জানাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আইসিইউ ইউনিটের কাজ প্রায় শেষ পর্যায়ে, দ্রুত চালু করা হবে। ডিজি মহোদয়কে আমি অবহিত করেছি যে এবং নিমিউ যারা আমাদের আইসিইউর সমস্ত কার্যক্রম চালু করতেছিলেন, কাজ করে দিয়েছিলেন অক্সিজেন সংক্রান্ত, ওনাদের সাথে আমরা চিঠি দিয়ে দিয়েছি। ওনারা সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে আমাদের হাসপাতালের আইসিইউ চালু করে দেবেন। এই ঘটনা তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে জেলা প্রশাসকের নিকট প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি। তবে এ ধরনের দুর্ঘটনা এড়াতে তদন্ত কমিটি আইসিইউ পরিচালনার জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিয়োগ সহ আরো কয়েকটি সুপারিশ করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গঠনতন্ত্র অনুযায়ী স্বীকৃত সংগঠনের বাইরে কোনো মন গড়া বা হঠাৎ গজিয়ে ওঠা সংগঠনের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও মন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবন থেকে এক অনলাইন ব্রিফিংয়ে এমন কথা বলেন। বলতে চাই, গঠনতন্ত্রের স্বীকৃত সংগঠনের বাইরে কোনো মন গড়া বা হঠাৎ গজিয়ে ওঠা সংগঠনকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হওয়ার বা সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই। দলীয় সভানেত্রীর ঘোষণা অনুযায়ী দলের কারো প্রকাশ্যে অপ্রকাশ্যে এ ধরনের কাজে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, করোনা দুর্যোগের মধ্যে অক্সিজেন পাঠিয়ে ভারত প্রকৃত বন্ধুর পরিচয় দিয়েছে। করোনা ভাসানির প্রতিষ্ঠিত দল ন্যাপের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে একথা বলেন তিনি। হাসান মাহমুদ বলেন, ভারতে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই বাংলাদেশের সঙ্গে চুক্তি করা ভ্যাকসিনের চালান দেশে আসতে শুরু করবে। পক্ষ থেকে বাংলাদেশকে যে অক্সিজেন সরবরাহ করা হয়েছে, এটি হচ্ছে একজন বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্রের উদাহরণ। আমরা যেই আমদানির জন্য যে চুক্তি স্বাক্ষর করেছিলাম, সেই টিকাগুলো তারা সরবরাহ করতে পারেনি। ভারত সরকারের বিভিন্ন পর্যায় থেকে ভারতের রাষ্ট্রদূত ঘোষণা করেছেন যে ভারতে যখন পরিস্থিতির উত্তরণ হবে তখন তাদের প্রতিশ্রুত এবং চুক্তি অনুযায়ী টিকাগুলো সরবরাহ করা হবে। করোনায় কর্মহীন পরিবারের মধ্যে চাপা হাহাকার বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি আরও বলেন, নিরপেক্ষ দৃষ্টিতে তালিকা তৈরি করে সরকারি ব্যবস্থাপনায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বসবাস করছেন প্রায় আরো কয়েক কোটি মানুষ। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী সে সংখ্যাও 3.5 কোটির কম নয়। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশ জুড়ে চলছে লকডাউন। দ্বিতীয় ধাক্কায় দারিদ্র হার আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দারিদ্র হার বৃদ্ধির প্রধান কারণ মানুষের কর্মহীনতা ও আয় কমে যাওয়া। দিন এনে দিন খাওয়া মানুষের পরিবারে মজুদ থাকে না খাবার। আবার দরিদ্র পরিবারের অনেকের প্রয়োজন জীবন রক্ষাকারী ওষুধ, শিশু খাদ্যের প্রয়োজন অনেক পরিবারে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। টানা 6 দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পবিত্র ঈদুল আজহার কারণে গেল 19 থেকে 24 জুলাই পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়। 14 দিনের লকডাউনের মাঝেও আজ সকাল থেকে যথারীতি স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম আবারও চালু হয়েছে।
ভরা মৌসুমেও ইলিশের আকাল বরিশালের পোর্ট রোড ইলিশ মোকামে। তবে কিছু ইলিশ মোকামে আসলেও দাম চড়া। মাছের সরবরাহ কম থাকায় আয় রোজগার হারিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন মৎস্য শ্রমিকেরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শূন্য হাতে সাগর থেকে ফিরছেন জেলেরা। এই কারণে বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে বলে মনে করেন আড়তদাররা। রাহাত খানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সাগরে সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৩ জুলাই। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শূন্য হাতে সাগর থেকে ফিরেছেন জেলেরা। অভ্যন্তরীণ নদ নদীতেও তেমন ইলিশ পাওয়া যাচ্ছে না। এ কারণে দক্ষিণের সর্ববৃহৎ ইলিশ মোকাম পোর্ট রোড আড়ত অনেকটাই ইলিশ শূন্য। এই সময় মাছের খুব আমদানি থাকার কথা ছিল, কিন্তু মাছ অন্তর হয় নাই। এখানে সামান্য কিছু মাছ আসে, এখন বেশি এটা না, তেমন এটা না। আমাদের এই দিনে হাজার হাজার মন মাছ থাকতো। টোটাল আমাদের বরিশাল মার্কেটে আজকে 50 মন মাছ নেই। আড়তদাররা জানান, বরিশাল মোকামে ১ কেজি ২০০ গ্রাম সাইজের প্রতিমন ইলিশ পাইকারি ৪৬,০০০, রপ্তানিযোগ্য এলসি সাইজ ৬০০ থেকে ৯০০ গ্রাম প্রতিমন ৩৮,০০০, ৪০০ থেকে ৫৫০ গ্রাম সাইজের প্রতিমন ২১,০০০ টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় নদ নদীর কিছু ইলিশ মোকামে আসলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম চড়া। এখন তো মাছ নাই বিদে একটু দাম বেশি। মাছ যদি আমদানি হয়তো তাই এই মাছের দাম অনেক কমে যেত। ইলিশের চড়া দাম হওয়ায় হতাশ ক্রেতারা। তুলনামূলকভাবে ইলিশের দাম ভালোই বেশি। যেমন মাছ তো উঠতে শুরু করছে, হয়তো দাম আরো কমবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাওয়ায় মাছ ধরা ট্রলারগুলো আবার গভীর সমুদ্র যেতে শুরু করেছে। জেলায় ফিরে আসলে ইলিশের সরবরাহ বাড়ার পাশাপাশি দামও কমবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। এখন আবহাওয়া কতটা অনুকূলে আছে তা বলা যাইতেছে না। যদি আবহাওয়া ভালো হয় তবে আগামী ৭, ৮ দিন 10 দিনের ভিতরে আশা করা যায় আশাস্বরূপ রেজাল্ট পাওয়া যাবে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই ৩ মাস ইলিশের প্রধান মৌসুম হিসেবে বিবেচনা করে মৎস্য বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের জাতীয় পতাকার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দেশের অহংকার ও গৌরবের বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কারুশিল্পী সাইমন ইমরান হায়দারের ১৬,০০০ খাম দিয়ে তৈরি ২৪০ বর্গমিটারের এ যাবৎকালের সর্ববৃহৎ বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম্প্রচার প্রতিমন্ত্রী কথা বলেন। ২০ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের বিশালাকার পতাকার গিনেস বুকের অফিসিয়াল স্বীকৃতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজি মোহাম্মদ ফখরুল এমপি, ইতিহাসবিদ মুনতাসির মামুন সহ আরও অনেকে। স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার সহ এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় গ্রেফতার নূপুরের কাছ থেকে একটি স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি সহ নগদ টাকা উদ্ধার করা হয়। রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির ডিবি দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, অনলাইনে যোগাযোগ করে নূপুর আক্তার নামের ওই গৃহকর্মীকে নিয়োগ দেন রামপুরা এলাকার বাসিন্দারা। কাজে যোগ দেওয়ার ৪ দিনের মাথায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সহ পালিয়ে যায় সে। আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনে স্মরণকালের বন্যার ভয়াবহতার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় এনফা। রোববার দেশটির জেজিয়াং এবং ফুজিয়ান প্রদেশে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হেনান প্রদেশে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ অনেকেই। এসব দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সামাল দিতে মরিয়া শি জিনপিং প্রশাসন। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নাজেহাল চীন। তার উপর শনিবার আবহাওয়া দপ্তর জানায়, ঝেজিয়াং এবং ফুজিয়ান প্রদেশের দিকে ধেয়ে আসছে টাইফুন ইনফা। রোববারই এসব অঞ্চলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের সতর্কও করা হয়েছে। বাতিল করা হয়েছে ট্রেন ও বিমানের ফ্লাইট। গেল ১০০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যায় এরই মধ্যে প্রাণ গেছে বহুজনের। ক্ষয়ক্ষতির পরিমাণও বিশাল। পানিবন্দী রয়েছে ঝেংঝৌ প্রদেশের ১ কোটিরও বেশি মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলও এই প্রদেশটি। নগরীর পাতাল রেল ডুবে যাওয়ায় ট্রেনের ভেতর আটকা পড়ে ডজন খানেক মানুষের মৃত্যু হয়েছে। ঝেংঝৌ নগরীর ১,২০,০০,০০০ মানুষ এখনও পানিবন্দী। তীব্র হয়েছে খাবার ও পানি সংকট। বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকা। এই অবস্থায় দিশেহারা সেখানকার মানুষ।
আমরা আমাদের সব অর্থ এই রেস্তোরাঁয় বিনিয়োগ করেছি, কিন্তু বন্যায় পানি এসে সব শেষ। জানি না আবার দোকান খুলতে পারবো কিনা। আমরা এখন নিঃস্ব, চারিদিকেই পানি, কোথায় যাব কিছু বুঝতে পারছি না। উদ্ধারকারীরা বন্যা দুর্গতদের উদ্ধারের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন ত্রাণ সরবরাহ। ডুবে যাওয়া এলাকা থেকে বন্যা দুর্গতদের উদ্ধারে বড় আকারের বুলডোজার ব্যবহৃত হচ্ছে। উদ্ধার অভিযানে কাজ করছে সেনাবাহিনী সহ জরুরি বিভাগের কর্মীরা। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভয়াবহ এই বন্যায় এরই মধ্যে ক্ষতি হয়েছে $189 মিলিয়ন। আসমাতুলি, নিউজ 24। আফগানিস্তানে তালেবানদের সহিংসতা থামাতে দেশটিতে 34টি জেলার 31টিতেই নৈশকালীন কারফিউ জারি করেছে সরকার। শনিবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, জেলাগুলোতে রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত বলবৎ থাকবে কারফিউ। শুধুমাত্র রাজধানী কাবুল, নানগাহার এবং পাঞ্জুসির প্রদেশের বাইরে থাকবে। দিনে তালেবানদের নিয়ন্ত্রণে রাখতে পারলেও রাতে তাদের কার্যক্রমে বাধা দিতেই কঠোর অবস্থান নিয়েছে আশরাফ ঘানি প্রশাসন। বিদেশি সেনা প্রত্যাহারের শেষ দিকে তালেবানরা আফগানিস্তানের একের পর এক এলাকা ও জেলা নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিং এবং বন্দর হামলা চালিয়ে দখল করছেন তারা। প্রতিদিনে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানদের সংঘর্ষ হচ্ছে দেশটিতে। জানাবো খেলার খবর। 3 ম্যাচ সিরিজের তৃতীয় শেষ টি-20তে জিম্বাবুয়েকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আর এ জয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগাররা। জিম্বাবুয়ের দেয়া 194 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য সরকারের 68 রানে ভর করে উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশের তরি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সৌম্য সরকার। তৌহিদুল ইসলামের ম্যাচ রিপোর্ট। হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার মারুমানি ও মাদেফেরের ব্যাটে দুর্দান্ত সূচনা করে জিম্বাবুয়ে। তাদের উদ্বোধনী জুটি থেকে আসে 63 রান। 20 বলে 27 রান করে সাইফুদ্দিনের শিকারে পরিণত হন মারুমানি। মাদেভেরেকে নিয়ে টাইগার বোলারদের শাসন করেই ব্যাট চালান দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা চাকাভাব। 22 বলে 48 রানের বিধ্বংসী ইনিংস খেলেন চাকাভাব। তবে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই সাজঘরে ফেরেন সিকান্দার রাজা। এরপর ডিওন মায়ার্সের 23 ও বার্লের 15 বলে 31 রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে 193 রানের বিশাল স্কোর দাঁড় করায় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন নাইম শেখ। দ্বিতীয় উইকেটে রানের চাকা সচল রাখেন সাকিব ও সৌম্য। 32 বলে 50 রানের জুটি করেন তারা। মানকুটে ব্যাট চালানো সাকিব সাজঘরে ফেরার আগে খেলেন 13 বলে 25 রানের ইনিংস। তৃতীয় উইকেটে সৌম্য মাহমুদুল্লাহর জুটিতে ভর করে জয়ের বন্দরের দিকে এগুতে থাকে বাংলাদেশের তরি। দারুণ ছন্দে ব্যাট করতে থাকা সৌম্য 68 রানে ফিরলে ভাঙে তাদের 35 বলে 63 রানের জুটি। মাহমুদুল্লাহ 34 রানে ফিরলে শামীম পাটোয়ারির 15 বলে 31 রানে ভর করে 5 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশের তরি। আর এই জয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগাররা। তৌহিদুল ইসলাম, নিউজ 24। টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোঁচট খেলেও মিশরকে 1-0 গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। সাপ্পোরো দোমে স্টেডিয়ামে সি গ্রুপের ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছিল সবশেষ 2008 সালে স্বর্ণজয়ী আর্জেন্টিনা। স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয়া মিশর আর্জেন্টিনাকেও আটকে রাখে প্রথমার্ধে। অবশেষে ম্যাচের 52 মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্জেন্টাইনরা। ফাকুন্দো মেদিনার গোলে ম্যাচের লিড নেয় অলিম্পিকের ফুটবল ইভেন্টে 2 বারের চ্যাম্পিয়নরা। পরবর্তীতে আক্রমণে গেলেও আর গোলের দেখা পায়নি তারা। পাল্টা আক্রমণে কিছুটা চেষ্টা চালায় মিশরও, তবে লক্ষ্যে পৌঁছতে পারেনি তারাও। ফলে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এদিকে ডি গ্রুপের ম্যাচে আইভরি কোস্টের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। By Mosin to Sobi and saved by Fierro. Hit from টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণের দেখা পেয়েছে যুক্তরাষ্ট্র। সুইমিংয়ে পুরুষদের 400 মিটার মিডলেতে দেশটিতে স্বর্ণ এনে দিয়েছে কেলিস। টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে 400 মিটার মিডলেতে 4 মিনিট 9.42 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন কেলিস। তার সতীর্থ নেদারল্যান্ড 4 মিনিটে 10.28 সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন রূপা।
আর 4 মিনিট 10.38 সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার ব্রেন্ডন স্মিথ। এদিকে সবাইকে চমকে দিয়ে তিউনিসিয়াকে প্রথম স্বর্ণ এনে দিয়েছে 18 বছর বয়সী আহমেদ হাফনাউন। 400 মিটার ফ্রি স্টাইলে 3 মিনিট 43.36 সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার জ্যাকল ম্যাকলফলিন 3 মিনিট 43.53 সেকেন্ড নিয়ে রূপা ও যুক্তরাষ্ট্রের কিওরন স্মিথ 3 মিনিট 43.94 সেকেন্ড নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। এদিকে টেনিস ইভেন্টের প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছেন মেয়েদের 1 নম্বর টেনিস তারকা অ্যাশলি বার্টি। রাত 10টার সংবাদে এই ছিল এখনকার মতো। আরো খবর ও তার বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv তে।